আজ আমরা দি ইকোনমিস্টে প্রকাশিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটা খুবই ইন্টারেস্টিং ইন্টারভিউ নিয়ে কথা বলবো। হ্যাঁ, এই ইন্টারভিউটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। কারণ এখানে এমন কিছু বিষয় উঠে এসছে যা নিয়ে একটু গভীরে গিয়ে ভাবা দরকার। ঠিক। আসলে এখানে দুটো ভিন্ন যুদ্ধের গল্প বলা হয়েছে। একটা যুদ্ধ তো চলছে গাজার রাস্তায়, সুড়ঙ্গে, যা আমরা প্রতিদিন খবরে দেখছি। আর অন্য যুদ্ধটা? অন্য যুদ্ধটা চলছে সারা বিশ্বের মানুষের মনে, মানে সংবাদের শিরোনামে, সোশ্যাল মিডিয়ায়, রাজনৈতিক আলোচনায়। একদম। আর এই দ্বিতীয় যুদ্ধটা, মানে এই যে মতাদর্শের যুদ্ধ, এটা হয়তো প্রথমটার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ঠিক তাই। আর নেতানিয়াহুর এই সাক্ষাৎকারটি হলো সেই মতাদর্শের যুদ্ধের ময়দানে তার সবচেয়ে বড় অস্ত্রগুলোর একটা। আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হল এই সাক্ষাৎকারের গভীরে গিয়ে বোঝা যে তিনি কিভাবে তার দেশের সামরিক পদক্ষেপকে বিশ্বের সামনে তুলে ধরছেন। এবং সেই বয়ানের বিপরীতে বিশ্ব আসলে কি দেখছে বা কি ভাবছে। চলুন এই দুটো ভিন্ন বাস্তবতার গভীরে প্রবেশ করি। তাহলে চলুন শুরু করা যাক নেতানিয়াহুর মূল যুক্তিটা দিয়ে। তিনি এই যুদ্ধটাকে কিভাবে দেখছেন, বা হয়তো বলা ভালো, কিভাবে দেখাতে চাইছেন। দেখুন, সাক্ষাৎকারে তার বয়ানটা বেশ বেশ শক্তিশালী। হ্যাঁ, শব্দচয়নগুলো খুব জোরালো। তিনি বলছেন এটা কোনো সাধারণ যুদ্ধ নয়। তার ভাষায় এটা হলো সভ্যতা এবং ধর্মান্ধতার মধ্যে একটা লড়াই। সভ্যতা বনাম ধর্মান্ধতা, এই শব্দ দুটো এগুলো তো খুব ভেবেচিন্তে বেছে নেওয়া, তাই না? অবশ্যই। তিনি এটিকে একটা স্থানীয় সংঘাত হিসাবে দেখাচ্ছেন না, বরং একটা বৈশ্বিক আদর্শের লড়াই হিসেবে উপস্থাপন করতে চাইছেন। মানে একদিকে আধুনিক বিশ্ব, হ্যাঁ, একদিকে আধুনিক প্রগতিশীল বিশ্ব, আর অন্যদিকে এমন এক শক্তি যারা মানবতাকে মধ্যযুগের অন্ধকারে ফিরিয়ে নিয়ে যেতে চায়। তিনি তো এই ধর্মান্ধতার ভয়াবহতা বোঝাতে একটা ভয়ঙ্কর উদাহরণও দিয়েছেন, তাই না? হ্যাঁ, এবং এটা ছিল একটা অত্যন্ত গ্রাফিক এবং বলা যায় পরিকল্পিত উদাহরণ। তিনি এক শত্রুর কথা বলেন যে কিনা জীবিত মানুষের বুক চিরে তার হৃৎপিণ্ড বের করে খাচ্ছে। আচ্ছা। এই ধরনের একটা ছবি ব্যবহার করার উদ্দেশ্য হল প্রতিপক্ষকে পুরোপুরি অমানবিক হিসেবে প্রতিষ্ঠা করা, যাতে তাদের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপই যৌক্তিক মনে হয়। একদম। এর মাধ্যমে তিনি একটা বার্তা দিতে চান, যাদের বিরুদ্ধে আমরা লড়ছি তারা কোনো সাধারণ শত্রু নয়, তারা দানব। তার মানে এটা শুধু একটা সামরিক যুক্তি নয়, এটা একটা সাংস্কৃতিক যুদ্ধ বা কালচার ওয়ার এর বয়ান তৈরি করার একটা চেষ্টা। একেবারে। তিনি জানেন পশ্চিমা বিশ্বে সভ্যতা রক্ষার ধারণাটি কতটা শক্তিশালী। তিনি দাবি করছেন যে ইসরায়েল শুধুমাত্র নিজের অস্তিত্বের জন্য লড়ছে না, বরং সমগ্র পশ্চিমা সভ্যতার পক্ষ হয়ে উগ্র ইসলামের বিরুদ্ধে লড়ছে। এই পয়েন্টটা তিনি বারবার বলছেন। হ্যাঁ, তার মতে এই উগ্র শক্তি নাকি কমিউনিজম বা চীনের চেয়েও বড় হুমকি। সত্যি এতটা বড় করে দেখছেন তিনি? তিনি এমনও বলেছেন যে যদি তাদের হাতে পারমাণবিক অস্ত্র আসে, তবে তারা গণতন্ত্র ধ্বংস করবে এবং বিশ্বজুড়ে খ্রিস্টানদের ওপর আক্রমণ চালাবে। তার মানে তিনি ইসরায়েলকে পশ্চিমা বিশ্বের সুরক্ষার প্রথম প্রাচীর বা ফার্স্ট লাইন অফ ডিফেন্স হিসেবে দেখাচ্ছেন। ঠিক। এটি একটি সচেতন কৌশল যা গাজার বাস্তব পরিস্থিতি থেকে মনোযোগ সরিয়ে একটা বৃহত্তর আদর্শিক বিতর্কে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু এখানেই তো বিষয়টা জটিল হয়ে ওঠে। মানে নেতানিয়াহু যে গল্পটা বলছেন, সাক্ষাৎকার গ্রহণকারী তো স্পষ্ট করে দেন যে সারা বিশ্ব কিন্তু এই গল্পটা কিনছে না। ঠিক এখানেই আলোচনার মোড়টা ঘুরে যায়। হ্যাঁ। সাক্ষাৎকার গ্রহণকারী নেতানিয়াহুকে মনে করিয়ে দেন যে বিশ্বের একটা বড় অংশ ইসরায়েলকে সভ্যতার রক্ষক হিসেবে দেখছে না, বরং অন্য কিছু দেখছেন। বরং তারা দেখছে এমন একটি দেশকে যে গাজায় অত্যাধুনিক সামরিক শক্তি ব্যবহার করছে এবং প্রায় ৭০,০০০ মানুষের মৃত্যুর জন্য দায়ী। এই সংখ্যাটা সাক্ষাৎকারে উল্লেখ করা হয়েছে। এবং বিষয়টা তো শুধু সাধারণ মানুষের মতামতের মধ্যে সীমাবদ্ধ নেই, তাকে তো যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত করার কথাও বলা হয়েছে। হ্যাঁ, এমনকি ইউরোপের কিছু দেশে গেলে তাকে গ্রেফতারের ঝুঁকির কথাও মনে করিয়ে দেওয়া হয়। এটা কিন্তু বেশ গুরুতর একটা অভিযোগ। গুরুতর তো বটেই। আর সাক্ষাৎকার গ্রহণকারী জোর দিয়ে বলেন যে এটা কেবল কিছু উগ্রপন্থী ছাত্র বা অ্যাক্টিভিস্টদের মতামত নয়। না, এটা এখন মূলধারায় চলে এসেছে। বিশ্বজুড়ে জনমত, এমনকি আমেরিকার মতো বন্ধু দেশেও ইসরায়েলের বিপক্ষে যাচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক বিক্ষোভ দেখেছি। হ্যাঁ, দেখেছি।
এমনকি মূলধারার রাজনৈতিক ব্যক্তিত্বদের সুরও নরম হতে শুরু করেছে। কিন্তু নেতানিয়াহুর মতো একজন অভিজ্ঞ বিরাজনীতিবিদ নিশ্চয়ই আন্তর্জাতিক চাপের বিষয়টি বুঝেন। অবশ্যই বোঝেন। তাহলে তিনি কিভাবে তার সামরিক পদক্ষেপকে বিশ্বের সামনে যৌক্তিক হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন? দেখুন, সাক্ষাৎকার বহনকারী নেতানিয়াহুর নিজের আত্মজীবনীর কথা উল্লেখ করে বলেন যে তিনি নিজেই লিখেছেন রাজনৈতিক ক্ষমতা জনমতের ওপর কতটা নির্ভরশীল। আচ্ছা। মূল চ্যালেঞ্জটা হলো তার এই ধর্মান্ধতার গল্প এখন আর আগের মতো মানুষকে প্রভাবিত করতে পারছে না। কেন পারছে না? কারণ মানুষ প্রতিদিন গাজা থেকে আসা ধ্বংসযজ্ঞের ছবি দেখছে। সোশ্যাল মিডিয়া যুগে তো কিছুই ঢাকা থাকে না। ঠিক। ফলে বিশ্বের চোখে ইসরায়েলের আচরণ একটা উদার গণতন্ত্রের সাথে বেমানান বলে মনে হচ্ছে, যা দেশটির আন্তর্জাতিক অবস্থানের জন্য একটা বড়সড় সংকট তৈরি করছে। তাহলে এত সমালোচনার মুখে তিনি তার সামরিক বাহিনীর কার্যকলাপকে কিভাবে ডিফেন্ড করেছেন? বিশেষ করে এই যে অসম শক্তি প্রয়োগের অভিযোগ উঠছে, তার জবাবে তিনি কি বলছেন? তিনি এই অভিযোগটা সরাসরি অস্বীকার করেছেন এবং একটা পরিসংখ্যান সামনে এনেছেন, যা হল হতাহতের অনুপাত বা ক্যাজুয়ালিটি রেশিও। হ্যাঁ, এই অনুপাতের ব্যাপারটা আমি পড়েছি। তিনি দাবি করেন যে গাজায় প্রতি 1.5 জন সাধারণ মানুষের মৃত্যুর বিপরীতে একজন যোদ্ধা নিহত হয়েছে। 1.11 এই সংখ্যাটা তো একটা যুদ্ধক্ষেত্রের জন্য বেশ অবাক করার মতো কম শোনাচ্ছে। তিনি এটাকে কিভাবে ব্যাখ্যা করছেন? আর এই সংখ্যাটা কি আদৌ বিশ্বাসযোগ্য? এটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তিনি এই অনুপাতকে অন্যান্য যুদ্ধের সাথে তুলনা করেছেন। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আফগানিস্তান বা ইরাকের সংঘাতে এই অনুপাত ছিল প্রায় 6:1 বা 7:1। ওহ, আচ্ছা। মানে প্রতি একজন যোদ্ধার মৃত্যুর বিপরীতে 6 বা 7 জন সাধারণ মানুষ মারা গিয়েছিল। সেই তুলনায় তিনি বলতে চান যে ইসরায়েলের সামরিক বাহিনী অনেক বেশি সতর্ক। তিনি তো মানব ঢালের কথাও বলেছেন। হ্যাঁ, তিনি আরও দাবি করেন যে হামাস বন্দুকের মুখে সাধারণ মানুষকে যুদ্ধক্ষেত্রে মানব ঢাল হিসাবে ব্যবহার করতে বাধ্য করেছিল। কিন্তু এই অনুপাত গণনার পদ্ধতি নিয়ে তো বিতর্ক আছে, তাই না? অবশ্যই, এখানেই তো বিতর্কটা। কি রকম? হামাস যেহেতু কোনো আনুষ্ঠানিক সেনাবাহিনী নয়, তাদের কোনো নির্দিষ্ট ইউনিফর্ম নেই। ঠিক। তাই কে যোদ্ধা আর কে সাধারণ নাগরিক তা নির্ধারণ করা যুদ্ধক্ষেত্রে প্রায় অসম্ভব। বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং স্বাধীন পর্যবেক্ষকরা তো সম্পূর্ণ ভিন্ন পরিসংখ্যান দেয়, যা নেতানিয়াহুর দাবির সাথে মেলে না। তবে নেতানিয়াহু তার যুক্তির সমর্থনে গাজার ভয়াবহ যুদ্ধক্ষেত্রের বর্ণনা দিয়েছেন। হ্যাঁ, তিনি বলেছেন এটা ইতিহাসের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহুরি যুদ্ধক্ষেত্র। ঠিক, যেখানে মাটির নিচে রয়েছে 500 কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গের জাল, আর সবকিছুই বিস্ফোরক দিয়ে পাতা। তার যুক্তিটা হলো এই পরিস্থিতিতে এর চেয়ে ভালো করা সম্ভব ছিল না। হ্যাঁ, তিনি যুক্তি দেন যে তারা চাইলে কার্পেট বম্বিং করে সবকিছু মাটির সাথে মিশিয়ে দিতে পারত, কিন্তু তা না করে স্থলবাহিনী পাঠিয়েছে, যার ফলে অনেক ইসরায়েলি সেনারও প্রাণ গেছে। তার মতে এটাই প্রমাণ করে যে তারা সাধারণ মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করেছে। এটাই তার বয়ান। সংখ্যার এ বিতর্কের বাইরেও তিনি তো একটি শক্তিশালী আবেগঘন তুলনা ব্যবহার করেছেন, বিশেষ করে ব্রিটিশ সাক্ষাৎকার গ্রহণকারীর জন্য। হ্যাঁ, তিনি একটা ঐতিহাসিক ও কাল্পনিক পরিস্থিতি তৈরি করেছেন। কিরকম ছিল সেটা? তিনি সাক্ষাৎকার গ্রহণকারীকে প্রশ্ন করেন, যদি আনুপাতিক হারে ব্রিটেনের ওপর এমন একটা হামলা হতো যেখানে একদিনে প্রায় 8,000 ব্রিটিশ নাগরিককে হত্যা করা হতো, তাহলে ব্রিটেন কি করত? এটা তো একটা যুক্তির চেয়ে আবেগের কাছে আবেদন করে বেশি। একদম। এবং তিনি উইনস্টন চার্চিলের উদাহরণ টেনে এনেছেন। এই তুলনাটা আমার কাছে খুব উদ্দেশ্য প্রণোদিত মনে হয়েছে। একেবারেই, এটি একটি অত্যন্ত চতুর কৌশল। কিভাবে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উইনস্টন চার্চিলের নির্দেশে ব্রিটেন যেভাবে জার্মান শহরগুলোর উপর, যেমন ধরুন ড্রেসডেনের ওপর, প্রচণ্ড বোমাবর্ষণ করেছিল, সেটার কথা উল্লেখ করে তিনি দুটো জিনিস প্রতিষ্ঠা করতে চাইছেন। প্রথমটা কি? প্রথমত, তিনি বোঝাতে চাইছেন যে অতীতের পশ্চিমা শক্তিগুলোর বিধ্বংসী পদক্ষেপের তুলনায় ইসরায়েলের কার্যকলাপ অনেক বেশি সংযত ও নৈতিক। আর দ্বিতীয়ত, তিনি নিজেকে চার্চিলের মতো একজন শক্তিশালী আপোষহীন যুদ্ধকালীন নেতার কাতারে দাঁড় করাতে চাইছেন। এটা পশ্চিমা শ্রোতাদের কাছে একটা শক্তিশালী ঐতিহাসিক আবেদন তৈরি করে। আর শুধু ইতিহাস নয়, বর্তমানের প্রতীকী যুদ্ধ নিয়েও তিনি কথা বলেছেন, ওই পতাকা পুরানোর বিষয়টা। হ্যাঁ, এটি তার আমরা বনাম তারা বয়ানটিকে চূড়ান্ত রূপ দেয়। এটা কিভাবে?
তিনি হামাস সমর্থক বিক্ষোভকারীদের ইসরায়েল, যুক্তরাজ্য এবং আমেরিকার পতাকা পরানোর ছবির সাথে ইসরায়েল সমর্থক বিক্ষোভকারীদের সেই একই দেশের পতাকা ওড়ানোর ছবির তুলনা করেছেন। আচ্ছা। বার্তাটি খুব স্পষ্ট এবং সহজ। দেখো, কারা তোমাদের বন্ধু আর কারা তোমাদের শত্রু। মানে যারা তোমাদের পতাকা পোড়ায় তারা তোমাদের মূল্যবোধেরও শত্রু। ঠিক। আর আমরা, ইসরায়েল, তোমাদের সাথেই আছি, তোমাদের মূল্যবোধ রক্ষা করছি। জনমতের যুদ্ধে এটা একটা অত্যন্ত কার্যকর প্রতীকী কৌশল। তাহলে সব মিলিয়ে আমরা কি দেখতে পাচ্ছি? একদিকে নেতানিয়াহুর একটা সুগঠিত বয়ান, হ্যাঁ, যেখানে এই যুদ্ধকে সভ্যতার অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে দেখানো হচ্ছে। তিনি ইতিহাস, পরিসংখ্যান এবং শক্তিশালী প্রতীক ব্যবহার করে তার যুক্তিকে দাঁড় করানোর চেষ্টা করছেন। এবং অন্যদিকে এমন একটা বিশ্ব জনমত যা এই বয়ানকে প্রত্যাখ্যান করছে। তারা এই যুক্তিতে সাই দিচ্ছে না। না, তারা পরিসংখ্যানের পরিবর্তে গাজার মানবিক সংকটকে দেখছে এবং একটা দেশের সামরিক কার্যকলাপকে সেই সব উদার গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী হিসেবে বিবেচনা করছে, যাদের সুরক্ষার দাবি সে নিজে করে। তাহলে এই দুটো সম্পূর্ণ বিপরীত বয়ানের মধ্যে আসল সত্যিটা কোথায়? হয়তো দুটোই নিজ নিজ জায়গা থেকে আংশিকভাবে সত্যি, কিন্তু এই সাক্ষাৎকারটি একটা গভীর দ্বন্দ্বকে সামনে নিয়ে আসে। কি সেই দ্বন্দ্ব? একজন নেতার তার যুদ্ধের পক্ষে যুক্তি এবং সেই যুদ্ধ সম্পর্কে বাকি বিশ্বের ধারণা। নেতানিয়াহু হয়তো সামরিক ময়দানে তার কৌশল নিয়ে আত্মবিশ্বাসী, কিন্তু তিনি মতাদর্শের যুদ্ধে, মানে বিশ্বের মানুষের মন জয়ের যুদ্ধে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছেন। যা আমাদের আজকের আলোচনার চূড়ান্ত প্রশ্নে নিয়ে আসে। ঠিক, আজকের এই তথ্যপ্রযুক্তির যুগে একটা অমীমাংসিত প্রশ্ন থেকেই যায়, যা শ্রোতাদের ভাবনার জন্য রইল। আর সেটা হলো, যদি জনমত এবং নৈতিক বৈধতার যুদ্ধে হেরে যেতে হয়, তাহলে কি কোনো সামরিক বিজয় দীর্ঘস্থায়ী হতে পারে? আত্মরক্ষা এবং অসম শক্তি প্রয়োগের মধ্যে সূক্ষ্ম সীমারেখাটি ঠিক কোথায়? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, সেই রেখাটি নির্ধারণ করার অধিকার আসলে কার?